আজ আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের পথে। থাকবে মূর্তি নদীর কাছে ছোট্ট একটা রিসর্টের সন্ধান, যেখান থেকে সামনের দৃশ্যপটে দূরের পাহাড় আর ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ছোট্ট এক টুকরো দেখা। এর সাথে থাকবে অপূর্ব সুন্দর ট্রেন জার্নি, জঙ্গলের ভেতর দিয়ে পথ চলা, লাটাগুড়ির সাফারি আর বিকেলের আলোয় ধীরে ধীরে বদলে যাওয়া অরণ্যের সন্ধান। আজ এই পর্বে আমি শুধু ঘোরাবো না, ডুয়ার্স এলে কোথায় থাকবেন, কিভাবে সাফারি করবেন আর প্রতিদিনের আনুমানিক কত খরচ হতে পারে সবটাই আপনাদের দেখাবো। চলুন তবে আবারও একবার শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, পাউন্ডলে ঘুরির ডুয়ার্স ভ্রমণ পর্বের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। প্রতিবারের মতো এবারের যাত্রার শুরুটাও কাটোয়া থেকেই। দূরপাল্লার ট্রেন হাওড়া থেকে হোক, বা হোক শিয়ালদাহ থেকে, অথবা হোক বর্ধমান থেকে, আমার ট্রেন যাত্রার প্রথম শুরুটা সবসময় কাটোয়ার মাটি থেকে। এই স্টেশনটির প্ল্যাটফর্মে দাঁড়ালেই মন বুঝে নেয় শুরু হতে চলেছে নতুন কোনো জার্নি। সামনে অপেক্ষা করছে অজানা কোনো পথের গল্প। যাই হোক, সময় তখন ঠিক সন্ধে 5:50। কাটোয়া বর্ধমান লোকাল ধরেই শুরু হলো আমাদের যাত্রা। ডিসেম্বর মাস, শীতের সময়। এই সময় সন্ধ্যা একটু তাড়াতাড়ি নেমে আসে, তাই ঘড়িতে 5:50 থাকলেও শীতকাল হওয়ায় সেটা ছিল একেবারে সন্ধ্যের সময়। ঘণ্টা দেড়েকের মধ্যেই ট্রেন এসে পৌঁছল বর্ধমানে। কাটোয়া বর্ধমান লোকাল প্রায় প্রতিবারের মতোই আমাদের নামেই দিল 8 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, হাতে তখনও বাকি প্রায় 2.5 ঘন্টার মতন সময়। তাই ঠিক হলো এই ফাঁকটুকু কাজে লাগিয়ে স্টেশনের বাইরে একটু বেরোনো যাক। প্রথমেই ডিনারের কথা মাথায় এলো। বর্ধমানে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন নবাবহাটের কাছে সেই পাঞ্জাবি ধাবার কথা। খাবার দাবার বেশ ভালো, আর ট্রেনে ওঠার আগে আমাদের খাওয়া দাওয়ার পর্বটাও মিটিয়ে নেওয়া যাবে। স্টেশনের বাইরে থেকে একটা রিক্সা রিজার্ভ করে সবাই মিলে পৌঁছে গেলাম পাঞ্জাবি ধাবাতে। ভাতের গন্ধ, গরম খাবার আর যাত্রার মাঝে একটু বিশ্রাম। ডিনার সেরে রাত ঠিক 9টার মধ্যেই আবারও ফিরে এলাম বর্ধমান স্টেশনে। এবার অপেক্ষা শুধু একটাই, রাতের ট্রেন, আর তার সাথে শুরু হতে চলা আর একটা দীর্ঘ যাত্রা। সময় তখন রাত 10:27। দূর থেকে ভেসে এলো পরিচিত শব্দ। এই তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। বর্ধমান স্টেশনে কাঞ্চনকন্যা থামে মাত্র 5 মিনিটের জন্য। তাড়াহুড়ো, ব্যাগ তোলা, নিজের সিট খোঁজা, সবকিছু যেন এক মুহূর্তেই ঘটে যায়। আর ঠিক তখনই ট্রেনে উঠে শুরু হলো আমাদের আজকের যাত্রার দ্বিতীয় অধ্যায়। সময় তখন রাত 10:32। কাঞ্চনকন্যা এক্সপ্রেস বর্ধমান স্টেশন ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলল তার গন্তব্য আলিপুর দুয়ার জংশনের উদ্দেশ্যে। তবে আমাদের গন্তব্য আরও একটু আগেই, ডুয়ার্স। তাই এই যাত্রায় আমাদের নামতে হবে নিউমাল জংশনে। এবার আমার সিট ছিল 3E কোচে। কোচগুলো নতুন হলেও ভেতরের জায়গা খুব একটা বেশি নয়। লম্বা যাত্রায় এই কম স্পেসের কারণে একটু সমস্যা হলেও হতে পারে। যাই হোক, রাতে ট্রেনে ওঠার পর ঘুম আসতে খুব একটা দেরি হয়নি। সময় তখন সকাল 8:50। রাত পেরিয়ে ট্রেন এসে থামল শিলিগুড়িতে। এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের প্রায় 15 মিনিটের স্টপ। এই সময়টাতেই ট্রেনটা যেন অনেকটা ফাঁকা হয়ে যায়। দার্জিলিং আর গ্যাংটকের পথে যারা, তাদের বেশিরভাগই এই শিলিগুড়িতে নেমে যান। তবে আমরা তখনও বসে আছি আমাদের গন্তব্য আরও একটু পরে, ডুয়ার্স। 15 মিনিটের স্টপ শেষ করে আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্য, অর্থাৎ নিউমাল জংশনের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে নিউমাল জংশনের দূরত্ব মোটে 48 কিলোমিটার। কাগজে কলমের দূরত্বটা কম মনে হলেও এই পথ পেরোতে কাঞ্চনকন্যার সময় লাগবে প্রায় 1 ঘন্টা। কারণ শিলিগুড়ি ছাড়ার পরেই ট্রেন ঢুকে পড়বে ডুয়ার্সের জঙ্গলের ভেতর। শিলিগুড়ি ছাড়ার পর জানালার বাইরে হঠাৎ করেই যেন বদলে যায় দৃশ্য। ঘন সবুজ, নীরবতা আর প্রকৃতির এক অদ্ভুত প্রশান্তি। এই দৃশ্য কেমন হবে তা আগেভাগে বলে বোঝানো যায় না। এই পথটা শুধু নিউমাল পৌঁছানোর নয়, এটা ডুয়ার্স ঢোকার প্রথম অনুভূতি। শিলিগুড়ি পেরোনোর পরই চোখের সামনে খুলে গেল বহু দূর পর্যন্ত ছড়িয়ে থাকা চায়ের বাগান। আহা, সবুজ চা গাছের সারি, তার মাঝে মাঝেই ছায়া দিতে দাঁড়িয়ে থাকা কিছু বড় বড় গাছ, রৌদ্র ঝলমলে আবহাওয়া, ওপরে নীল আকাশ আর পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলা ট্রেন। এই পথ ধরে চলতে চলতে মনে হয় প্রকৃতি আজ নিজেই আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ডুয়ার্সে আসার জন্য। শব্দ এখানে অপ্রয়োজনীয়, শুধু তাকিয়ে থাকলেই সব কথা বলা হয়ে যায়। ট্রেন এবার প্রবেশ করল জঙ্গলের ভেতরে। দুধারে ঘন সবুজ, পাখির ডাক, কাঁচা পাতার ঘ্রাণ, আর তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে এই অপূর্ব সুন্দর ট্রেন জার্নি। এমন দৃশ্যের সামনে কথাও কম পড়ে যায়,
তাই এই ট্রেন জার্নিটা আপনারা একটু মন ভরে উপভোগ করুন। আমি ততক্ষণ কিছু দরকারি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ডুয়ার্স আসার জন্য সবচেয়ে সুবিধাজনক ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি রাত 8:30 শিয়ালদাহ থেকে ছেড়ে পরের দিন সকাল 9:20 পৌঁছয় নিউমাল জংশন। রাতের যাত্রা সকালের অরণ্য ডুয়ার্সে ঢোকার জন্য এর চেয়ে সুন্দর শুরু হয়তো আর কিছু হতে পারে না। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে মোট 5 ধরনের কোচের ব্যবস্থা রয়েছে। নিজেদের বাজেট আর সুবিধা অনুযায়ী যেটা ইচ্ছে বেছে নেওয়া যায়। স্লিপার ক্লাসের শিয়ালদাহ থেকে নিউমাল জংশন পর্যন্ত ভাড়া পড়বে 365 টাকা। থার্ড ইকোনমি অর্থাৎ 3E কোচে ভাড়া পড়বে 910 টাকা। থার্ড এসি কোচে ভাড়া 985 টাকা। আর একটু বেশি আরামের জন্য সেকেন্ড এসি কোচে ভাড়া পড়বে প্রায় 1395 টাকা। সবচেয়ে প্রিমিয়াম অপশান ফার্স্ট এসি কোচ, ভাড়া পড়বে 2325 টাকা। রাতের জার্নি সকালের অরণ্য নিজের পছন্দ মতন কোচ বেছে নিয়ে ডুয়ার্সে পৌঁছানোর জন্য কাঞ্চনকন্যা নিঃসন্দেহে একটা দারুণ অপশান। আমরা এখন পেরোচ্ছি সেবক রেলওয়ে স্টেশন। সামনে যে টানেলটা দেখতে পাচ্ছেন ওটা শুধু একটা টানেল নয়, ওটা ভবিষ্যতের দিকে এক পথ। অদূর ভবিষ্যতে এই পথ ধরেই সেবকের সঙ্গে সিকিমের রংপো পর্যন্ত রেল কানেক্টিভিটি শুরু হবে। সেদিন হয়তো ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে সিকিমের পাহাড়ের একদম কাছাকাছি। তখন গ্যাংটক যাত্রা আরও অনেকটা সহজ হয়ে উঠবে। এবার আমরা পার করছি তিস্তা নদী। আহা, দুপার জুড়ে পাহাড়, ওপরে পরিষ্কার নীল আকাশ, নিচে শান্ত তিস্তার ধারা, আর মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলা ট্রেন। এমন দৃশ্য কিন্তু প্রতিদিন দেখা যায় না। ওই যে দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। এই যাত্রায় ভাগ্য যদি সহায় হয় তাহলে ট্রেন জার্নির মাঝেই দেখে নেওয়া যেতে পারে বন্য প্রাণীর দেখা। কারণ এই পথ জুড়ে ট্রেন চলছে জঙ্গলের বুক চিরে। মাঝে মাঝেই চোখে পড়ে এলিফ্যান্ট ক্রসিং। সময় তখন প্রায় সকাল 10:30। দীর্ঘ ট্রেন জার্নির শেষে আমরা এসে পৌঁছলাম নিউমাল জংশনে। শিলিগুড়ি বেরোনোর পর যে দৃশ্যগুলো চোখে পড়েছে তা এই ট্রেন জার্নিটাকে মনের পাতায় গেঁথে রাখবে বহু বছর। চা বাগান, জঙ্গল, নদী আর পাহাড়ের ছায়া, সব মিলিয়ে এই পথটা ছিল উপভোগ করার মতো এক অভিজ্ঞতা। যাই হোক, এবার ট্রেন জার্নি রীতি, কাঁধে ব্যাগ তুলে স্টেশনের বাইরে বেরোনোর পালা। এখান থেকেই শুরু হবে ডুয়ার্সে আমাদের সড়ক পথের যাত্রা। সময় 10:48 আর আমরা এসে পৌঁছলাম নিউমাল জংশন। এই নিউমাল জংশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি আর সামনেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। এখানেই আমাদের জন্য রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। অরিজিনালি আমরা পিক আপের জন্যই বলে রেখেছি, বাদ বাকি কোথায় কত খরচ সবই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমরা। এই হচ্ছে নিউমাল জংশন আর তার সামনেই এরকম পার্কিং রয়েছে। আমাদের গাড়ি এই যে ইনোভা, পিক আপের জন্য এটাই পাঠিয়েছে। চলুন গাড়িতে ওঠা যাক। তো নিউমাল জংশন থেকে আমাদের রিসর্ট অবধি পৌঁছতে সময় লাগবে মাত্র 15 মিনিট, একেবারে কাছে। আর আমরা যে গাড়িতে করে আমাদের রিসর্ট অবধি যাচ্ছি, আমাদের রিসর্ট থেকে কিন্তু গাড়িটা পাঠিয়ে দিয়েছে, কারণ আমরা বলেছিলাম যে আমাদের পিক আপ লাগবে। তো আপনারা যদি রিসর্ট থেকে গাড়ি নিতে চান খুব ভালো কথা, রিসর্টে জানিয়ে দেবেন। আর যদি আপনারা নিজেরা বুক করেন পিক আপের জন্য গাড়ি, সেক্ষেত্রে আমি বলে দিই ছোটো গাড়ি মানে ওয়াগেনার টাইপের গাড়িগুলো, সেগুলোর ক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকা। আর যদি তার থেকে একটু বড় গাড়ি মানে বোলেরো বা সুমো এইগুলো বুক করে আপনারা রিসর্ট অবধি পৌঁছতে যান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 টাকা। আর যদি একটু লাক্সারি গাড়ি যেরকম এই ইনোভা, এগুলোর ক্ষেত্রে ভাড়া পড়বে ওই 1000 টাকার মতন। আচ্ছা, গাড়ি এগোতে থাকুক রিসর্টের দিকে, ততক্ষণ একটা কথা বলে রাখি। এই পর্বে ডুয়ার্স ট্যুরে প্রতিদিন কোথায় কত খরচ হচ্ছে তার পুরো হিসেব আপনারা ধাপে ধাপে পেয়ে যাবেন। যারা এখন ডুয়ার্স আসার প্ল্যান করছেন অথবা ভবিষ্যতে ভাবছেন, তাদের জন্য একটা অনুরোধ, ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবেন। কারণ এই ভিডিও শেষ হলে ডুয়ার্স ট্যুর নিয়ে আপনাদের আর খুব বেশি সমস্যায় পড়তে হবে না। আমরা শুধু ঘুরে দেখব না, সাথে চেষ্টা করব আপনাদের প্ল্যানিংটাও আরও সহজ করে দিতে। ডুয়ার্সে এসেছি আর আমার প্রিয় এই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলার পথ পাবো না তাই কি হয়। দুধারে গাছের সারি, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ আর বাতাসে ভেসে আসা জঙ্গলের সেই মিষ্টি একটা গন্ধ। এই জঙ্গলটির নাম টিয়াবন জঙ্গল। এরপর গাড়ি লেফট টার্ন নিতেই পরিবেশটা যেন আর একটু বদলে গেল। রাস্তায় গাড়ির সংখ্যা আরও কমে এলো, সাথে সাথে কমে গেল শহরের সেই চেনা আওয়াজ। চারপাশে তখন একরকম শান্তি নেমে এসেছে। একদিকে ফাঁকা মাঠ, দূরে সবুজ পাহাড়ের সারি, আর তার মাঝখান দিয়ে এই ছায়া ঘেরা রাস্তা। এই পথ ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল ডুয়ার্সে এসে আমি যেন ঠিক এরকমই একটা জায়গার সন্ধান করছিলাম,
যেখান থেকে ডুয়ার্সের শান্ত প্রকৃতিটাকে চুপচাপ বসে মন ভরে উপভোগ করা যায়। তো এসে পৌঁছালাম আমাদের আজকের রিসর্টে, এই যে কুইন অফ ডুয়ার্স। আর সামনেটা দেখাই একবার, এই দেখুন সামনে খোলা মাঠ আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা কিন্তু, আর তার মাঝখানে এই ছোট্ট রিসর্টটা কুইন অফ ডুয়ার্স। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে অলরেডি গাড়ি পৌঁছে গেছে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। রয়েছে কিছু কটেজ রয়েছে, এখানে একটা রয়েছে, আর এদিকে আমরা 4টে কটেজ দেখতে পাচ্ছি, আর সামনে রয়েছে হোটেলের বিল্ডিংটা। তো চলুন চেক ইন প্রসেস কী আছে সেগুলো সারা যাক, তারপর পৌঁছে যাব রুমে। আর গিয়ে রুম ট্যুরটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন চেক ইন সারা যাক। রুমে পৌঁছানোর আগে চেক ইন প্রসেস সেরে নেওয়ার পালা। তো চেক ইন প্রসেস ডান। চলুন এবার আমাদের কটেজে যাওয়া যাক। আর এই রিসর্টটা যে কত সুন্দর দেখুন, সাংঘাতিক সাজানো গোছানো, দারুণ লাগছে দেখতে। আর সব থেকে বেশি ভালো যেটা, রিসর্ট থেকে সামনে এই পাহাড়ের দৃশ্যটা অপূর্ব অপূর্ব। এই যে আমাদের কটেজ, মেবি এটাই। চলুন ভেতরে যাওয়া যাক। সন্ধ্যাবেলায় এখানে বসে আড্ডা মারতে কিন্তু দারুণ লাগবে। এখানে বসেই আমরা আড্ডা মারবো। এখানে একসাথে দুটো কটেজ রয়েছে, কটেজ নাম্বার 103 আর কটেজ নাম্বার 104। চলুন দুটোই আমরা দেখে নেব। প্রথমে আমরা যাই কটেজ নাম্বার 103-এ। এই যে প্রথমে লাইটগুলো অন করা যাক। তো এই হচ্ছে কটেজ নাম্বার 103। বেশ ভালো কিন্তু, দেখুন কত সুন্দর একটা বেড রয়েছে, আর সামনেই এইরকম বেতের টেবিল চেয়ার, টি টেবিল রাখা রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, চায়ের কাপ রয়েছে, বিস্কিট রয়েছে, আর এখানে একটা মেনু কার্ডও রয়েছে। আর যাই হোক, এগুলো উইন্ডো, এগুলো যদি আপনারা পর্দাটা সরিয়ে দিই, এই বাইরের ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়, আর দূরে পাহাড়ও এখান থেকে দেখতে পাওয়া যায়। বেশ ভালো। তো এসি রুম, আর এখানেই রয়েছে একটা মিরর, আর মিররের সামনে আপনারা রীতিমতন দেখতে পাচ্ছেন যে জলের গ্লাস, ইলেকট্রিক কেটেল এগুলো দেওয়া রয়েছে। আর এই মিররটা ড্রেসিং এরিয়া হিসেবে আপনারা ব্যবহার করবেন, সে কারণে কিন্তু এখানে একটা ছোট টুল দেওয়া রয়েছে। আর বেডের ঠিক অপোজিটেই এই রয়েছে টিভি, আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট এগুলো রাখা রয়েছে ওয়ার্ড্রবে। আর ওয়ার্ড্রবের অপোজিটে এই হচ্ছে ওয়াশরুম, বেশ ভালো। গিজার রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানে বেসিন রয়েছে, আর এখানে একটা ছোট মিরর রয়েছে, আর কল তো রয়েছেই। ভালো। আচ্ছা, যেমনটা আপনাদের বলেছিলাম 103 নম্বর রুমের পাশেই রয়েছে কিন্তু কটেজ নাম্বার 104। চলুন কটেজ নাম্বার 104 আমরা ভেতর থেকে দেখে নেব। এই যে একদম সেম কটেজ নাম্বার 103-এর মতন দেখুন, রয়েছে একটা বড় বেড, এখানে রয়েছে বেতের চেয়ার, টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে, আর কমপ্লিমেন্টারি জলের বোতল কিংবা চায়ের সরঞ্জাম সবই কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টাওয়াল দিয়েছে, ওই রুমেও ছিল সেম। আর রয়েছে উইন্ডো, রয়েছে এসি, এখানে ফ্যান রয়েছে, আর এদিকে ড্রেসিং এরিয়া, আর সাথে ইলেকট্রিক কেটেলও রয়েছে। এদিকে রয়েছে টিভি, আর রয়েছে ওয়ার্ড্রব, আর এখানে সেম টয়লেট। টয়লেটে রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, আর রয়েছে বেসিন। রুমগুলো বেশ বড়, পরিষ্কার, আর খুব সুন্দর করে সাজানো গোছানো। আমরা যখন রিসর্টে পৌঁছলাম, ঘড়িতে তখন প্রায় সকাল 11:30। দীর্ঘ যাত্রার পর পেটের কথাও ভাবতে হলো, তাই ব্রেকফাস্টটা খুব সাধারণভাবে সেরে নিলাম এক বোল গরম ম্যাগি দিয়ে। আর পাখির ডাক শুনতে পাচ্ছেন? আসলেই তো এটাই ডুয়ার্সে থাকার সবচেয়ে বড় আনন্দ। শহরে যেখানে অ্যালার্ম আর গাড়ির শব্দে দিনের শুরু হয়, এখানে দিন শুরু হয় পাখির ডাকে। এই ডাকটাই বুঝিয়ে দেয় আমরা সত্যিই এসে পৌঁছেছি ডুয়ার্স। তো রুমের বাইরের ভিউটা এতটা সুন্দর, মানে রুমের বাইরের পরিবেশটা এতটাই সুন্দর যে রুমের ভেতরে খুব কম থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন বাইরে দাঁড়িয়ে এই দৃশ্যটাই উপভোগ করি। সামনে মানে যে পাহাড়টা দেখা যাচ্ছে কিংবা নীল আকাশ, দারুণ লাগছে। সময় এখন 1টা 20, আর আমাদের লাঞ্চ করতে হবে। আজ লাঞ্চ একটু তাড়াতাড়ি করব। আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছেছি, তারপর এই 1 ঘন্টা হলো সবাই ব্রেকফাস্ট করেছি। আর এখন
যাচ্ছি লাঞ্চ করতে, কারণ এরপরেই কিন্তু আমাদের 2টোর দিকে জিপ সাফারির জন্য বেরোতে হবে। জিপ অলরেডি আমাদের বুক করা রয়েছে, জিপ চলে আসবে আমাদের এই রিসর্টেই। তো চলুন লাঞ্চটা সারা যাক, লাঞ্চ সেরে আমরা বেরোবো জিপ সাফারির জন্য। আর ডাইনিংটা ওখানে, আর আমাদের কটেজ এইটা, এখানে পরপর 2টো কটেজ রয়েছে, তারপর এই বিল্ডিংটা মাঝখানে, আর ডাইনিংটা এই যে। চলুন ডাইনিংয়ে যাওয়া যাক। আচ্ছা, ডাইনিংয়ে যাওয়ার রাস্তা এদিক দিয়ে। এই যে, বেশ সুন্দর, একদম একটা কটেজের আদলেই কিন্তু ডাইনিংটা। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে এটা একটা ডাইনিং, মনে হচ্ছে এটাও একটা কটেজ। বেশ ভালো। আর ভেতরটা একবার দেখিয়ে দিই। এই যে, এদিকে 3টে টেবিল রয়েছে, এদিকে রয়েছে 3টে টেবিল। বেশ ভালো লাগছে দেখতে। তো এই রিসর্টে আজকের যে লাঞ্চ কিন্তু চলে এসেছে, 1:30 বাজে আপনাদের বললাম। এরপর আমাদের জিপ সাফারি রয়েছে। তো চলুন খুব বেশি দেরি করবো না, লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়বো। তো লাঞ্চে কি কি রয়েছে একবার দেখিয়ে দিই। ভাত, এটা রয়েছে বকফুল, আর এখানটায় সম্ভবত লাল শাক এটা। যাই হোক, বকফুলের বড়া কিন্তু অনেক দিন পর পেলাম। আর সাথে রয়েছে ডাল, রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে রয়েছে পাবদা মাছ। আর সে সাথে এখানে রয়েছে কামরাঙার চাটনি, রয়েছে কাসন্দ, আর রয়েছে গ্রিন স্যালাড। চলুন একবার টেস্ট করে দেখি। প্রথমে ডাল দিয়ে একবার টেস্ট করে দেখি। আগেও বলেছি কখনো যে ডাল ভাতের কিন্তু কোনো রিভিউ হয় না, তবে ডাল ভাতটা সবারই, সব বাঙালিরই প্রিয়। চলুন একবার টেস্ট করা যাক। হুম, ভালো। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু দই দিয়েছে শেষ পাতে খাবার জন্য। এই যে রয়েছে দই। চলুন দেরি করবো না, তাড়াতাড়ি খেয়ে ঝটপট আমাদের রেডি হয়ে আবার বেরোতে হবে জিপ সাফারির জন্য। লাঞ্চ সেরে এবার পালা জঙ্গল সাফারির। তবে তার আগে এই কুইন অফ ডুয়ার্সের আরও 2 ধরনের রুম এবং তার ট্যারিফ আপনাদের সাথে শেয়ার করি। প্রথম আমরা কোন রুমটা দেখব? প্রথম আমরা দেখব রুম নাম্বার 105। এই যে, বাহ, ভীষণই বড় বেডরুম। দেখুন, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, ওখানে একটা সিঙ্গেল, এখানেও একটা সিঙ্গেল। আর সে সাথে একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, একটা ওয়ার্ড্রব আমরা দেখতে পাচ্ছি, এখানটা একটা মিরর রয়েছে অর্থাৎ ড্রেসিং এরিয়া, টিভি রয়েছে, আর রয়েছে এসি। ভীষণই বড়সড় আর খোলামেলা রুম, তাই তো? আর চার্জিং পোর্ট তো প্রত্যেকটা বেডের সাথে রয়েছে। প্রত্যেকটা বেডের সাথে আমরা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, ইলেকট্রিক কেটল রয়েছে, কমপ্লিমেন্টারি যা যা থাকবে মোটমাট সেগুলো রয়েছে। আর সে সাথে দেখুন এখানটায় কিন্তু সাইড টেবিল বা আপনারা ছোট ছোট কাবার্ড পেয়ে যাবেন, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকেও কিন্তু সামনের এই উইন্ডো থেকে সেই সামনের পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনের লনটা দেখুন কত সুন্দর লাগছে। যাই হোক, চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম। চলুন ভেতরে যাই। এই দেখুন, ঢুকেই রয়েছে একটা বেসিন, রয়েছে মিরর, আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, আর রয়েছে গিজার। গিজারটা এখানে কিন্তু খুব দরকারি। ভানু ভাই, তুমি আমাকে বলো, এই 105 নাম্বার রুম যেটা, তার ভাড়া কত? ওটা 3500 করে 3500 পার নাইট। এই রুমে কজন থাকতে পারবে? 5 বেডরুম আমাদের, ঠিক আছে? আচ্ছা। 5জন আমরা রিল্যাক্সে থাকতে, 4টে বেড আছে, হ্যাঁ, রিল্যাক্সে হ্যাঁ, আপনার 5জন থাকতে পারবেন। একদম। তাহলে আপনারা 5জন থাকতে পারছেন 3500-এ। এবার সেটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপল 700 700 করে, 700 পার হেড পড়ছে। মানে 5জন যদি আপনারা থাকেন, এখানে মাত্র 700 টাকা পার নাইট আপনারা এখানে থাকতে পারবেন। চলুন অন্য রুম দেখে নেব। এবার আমরা যে রুমটা দেখব সেই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, চলেই এসেছি। আর রুম নাম্বার হচ্ছে 201, তাই তো? 201। চলুন 201 নাম্বার রুমের ভেতরে যাওয়া যাক। দেখুন, প্রথমে এই যে স্টেয়ার্স রয়েছে, এসে এরকম একটা দরজা, দরজা দিয়ে ঢুকলে প্রথমেই হচ্ছে ব্যালকনি। খুব সুন্দর ব্যালকনি রয়েছে। আপনারা সন্ধ্যার টাইমটাও এখানে বসে কিন্তু কাটাতে পারবেন। আর দিনের বেলায় যদি এখানে বসেন, সেখান থেকেও কিন্তু এই অপূর্ব সুন্দর একটা দৃশ্য। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে কোথাও না গেলেও আপনাদের এখানে বসেই কিন্তু সময় কেটে যাবে এই সামনের পাহাড় দেখতে দেখতে। যাই হোক, চলুন এই জায়গায় আবার পরে আসছি, তার আগে রুম দেখে নিই। ভানু ভাই আমাদের রুম দেখিয়ে দিচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। মানে প্রত্যেকটা রুম ওয়েল ডেকোরেটেড, আর এতটাই সুন্দর না, মানে যে দেখবে তার প্রথম দেখাতেই হয়তো রুমটা পছন্দ হয়ে যাবে। তো
তো এটা কতজন থাকতে পারবে? আপনার ট্রিপল বেডরুম আমাদের। আচ্ছা। এই বেডে আপনার দুজন হ্যাঁ। পারসন, ওটা সিঙ্গেল পারসন। আচ্ছা। দুজন আরামে। আর এই রুমের ভাড়া কত? এটা 2500 করে। 2500 করে পার নাইট। আচ্ছা, তোমাদের সিজন অফ সিজনের তো একটা ব্যাপার থাকে। না, আমাদের সিজন অ্যাকচুয়ালি যা রেট বলেছি সেটাই আছে। আচ্ছা, অপশন হয়তো কিছুটা ডিসকাউন্ট হবে, কিছুটা হয় সেটা। কতটা ডিসকাউন্ট হচ্ছে সেটা আপনারা কথা বলে নেবেন। নাম্বার তো কন্ট্যাক্ট ডিটেলস যেটা সেটা ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। আপনারা একটু কথা বলে নেবেন ডিসকাউন্ট কি হয় না হয়, সেটা আপনাদের দুজনের ব্যাপার, ওর মধ্যে আমি থাকতে চাইছি না। আর রুমটা একবার ভালোভাবে দেখিয়ে দিই। এখানে ডাবল বেড রয়েছে, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর এখানে সুন্দর একটা সোফা রয়েছে। আর উইন্ডো তো দেখুন এখানে একটা রয়েছে, আর এই দিকটা পুরো বড় একটা গ্লাস ডোর রয়েছে, যেটা মেন ডোর হিসেবে আপনারা ব্যবহার করবেন, আর প্লাস উইন্ডো ব্যবহার করতে পারবেন। আর রয়েছে এসি, রয়েছে ফ্যান, এখানে রয়েছে ওয়ার্ড্রব, এদিকেও রয়েছে একটা উইন্ডো। ভানুদা উইন্ডোটা একটু খুলে দিচ্ছে, দেখুন এদিক থেকেও কিন্তু দূরের একটা ভালো ভিউ পাওয়া যায়। বেশ ভালো খোলামেলা রুম, আর উইন্ডো খুলে দিতেই হাওয়া তো একবারে ভর্তি হয়ে গেল ঘরে। আর চলুন ওয়াশরুমটাও দেখে নেব। সমস্ত কিছু আছে, সমস্ত মডার্ন যে অ্যামিনিটিস সব এখানটায় রয়েছে। ভালো, বেশ ভালো। আর প্রত্যেকটা রুমের মতন দেখুন এই রুমেও বেডের ঠিক অপোজিটেই এখানে রয়েছে টিভি, আর সাইডে ড্রেসিং এরিয়া। আর ইলেকট্রিক কেটল কিন্তু প্রত্যেকটা রুমে আমরা দেখতে পাচ্ছি, আর এগুলো ফাংশনাল। এমন নয় যে শুধু রাখা রয়েছে, প্রত্যেকটা রুমে রয়েছে, প্রত্যেকটাই কিন্তু অপারেশনাল চলছে। আচ্ছা ভানুদা, আমরা যে কটেজে আছি তার ভাড়াটা একটু তুমি বলে দাও। আপনারা যে করে আছেন ওটার রেট আছে আপনার 2000 করে পার নাইট। 2000 পার নাইট, তাই তো? আর তাহলে ওটা এসি যখন দরকার হবে তখন? তখন আমরা অ্যাকচুয়ালি ওটা যে আছে না 2500 করে আছে 2000 করে। আচ্ছা, 2500 করে হচ্ছে এসি নিয়ে। 2500 করে। আচ্ছা, আর হচ্ছে নন এসি 2000। 2000 করে। বাহ, এটাও তুমি যেটা বলছো সেটা সিজনের বলছো না অফ সিজনের বলছো? সিজনের। আর অফ সিজন যেটা সেটা আপনারা হ্যাঁ আলোচনা করে নেবেন কত হবে না হবে সেটা। আমি আর অফ সিজন নিয়ে কিছু কথা বলছি না, ডিসকাউন্টটা আপনাদের মধ্যেই থাক। তো সময় এক্স্যাক্ট দুপুর 2টো, আর লাঞ্চ করার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করার জন্য। আমাদের জিপ অলরেডি চলে এসেছে, এই যে সামনেই আমাদের জিপসি রয়েছে। এই জিপসিতে করেই আজ আমরা সাফারি করব জঙ্গলে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের জিপসি। শুরু হলো আমাদের জিপসি সাফারি। তবে এখনই কিন্তু জঙ্গলের মধ্যে আমরা নেই, আমরা জাস্ট আমাদের রিসর্ট থেকে বেরোলাম। আমার আর খুশির তো এর আগেও একটা এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। এদের দুজনার প্রথম সাফারি, তাই তো? কেমন লাগছে ফার্স্ট এক্সপিরিয়েন্স? কেমন এই জিপসিতে চেপে, হুটখোলা জিপসি? দারুণ দারুণ না? চলো, যদি কিছু দেখতে পাওয়া যায় সেটা তো উপরি পাওনা হবে। তবে প্রথমেই বলে রাখি যে দেখতে পাওয়ার চান্সটা কিন্তু খুবই কম, ক্ষীণ। কারণ সকালের দিকে একটু দেখতে পাওয়ার চান্স থাকে, যখন মানে পশুরা একটু মানে হাতি বলুন কিংবা অন্য কিছু বলুন, প্রাণীরা একটু রোদ্রে বেরোয়। এই টাইমে কিন্তু দেখতে পাওয়ার চান্স খুব কম। তবে সম্ভবত ময়ূরটা আমরা সবসময় দেখতে পাবো। এছাড়া আর কিছু আশা না করাই ভালো। তবে যদি কিছু দেখতে পাওয়া যায় সেটা অবশ্যই উপরি পাওনা হবে আমাদের কাছে, লাক। আর এই যে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে চা বাগানটা দেখা যাচ্ছে, টি স্টেটটা, এটা কিন্তু টাটার, মানে সেই টাটা টি, এটাই সেই চা বাগান। এরকম একটা নয়, এরকম কিন্তু আরো অনেক আছে। আর আকাশটা দেখুন শুধু কত সুন্দর লাগছে, দারুণ। আচ্ছা, এইটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের গেট। যারা যাত্রাপ্রসাদের সাফারি করবেন এটা তার গেট, এখান দিয়ে যেতে পারবেন। এখন আমরা জিপসিতে চড়ে লাটাগুড়ির জঙ্গলের পথে রওনা দিয়েছি। এই জিপসির চালক মাসুদ ভাই। আপনারা চাইলে জঙ্গল সাফারির জন্য সরাসরি মাসুদ ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে আমাদের ক্ষেত্রে এই জিপসিটা বুক করে দিয়েছিল আমাদের থাকার জায়গা রিসর্ট কুইন অফ ডুয়ার্সের ওনার রাজাদা। আপনারা যদি কুইন অফ ডুয়ার্সে থাকেন তাহলে সরাসরি রাজাদার সাথে কথা বললেও এই জঙ্গল সাফারির জন্য জিপসি বুক করা যাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম লাটাগুড়ি জঙ্গলের সাফারি বুকিং অফিসের সামনে। এখানে সাফারির সমস্ত ফর্মালিটিস সেরে নেওয়া হলো। গাইড আর জিপসি মিলিয়ে এখানে আমাদের খরচ পড়ল 3200 টাকা। আর যেহেতু আমরা রিসর্ট থেকেই জিপসি নিয়েছি তাই পিক আপ চার্জ হিসাবে আরও 200 টাকা যোগ হলো। সব মিলিয়ে আজকের এই লাটাগুড়ি জঙ্গল সাফারির মোট খরচ দাঁড়ালো 3400 টাকা। এবার আর কোনো কথা নয়, এখন শুধু দেখার পালা জঙ্গল আমাদের আজ কি কি দেখাতে চায়। শুরু হলো আমাদের লাটাগুড়ির জঙ্গল সাফারি। আমরা গাড়িতে চেপে, আপনারা দেখলেন যেটা রিসর্ট থেকেই আমাদের কিন্তু গাড়িতে পিক আপ করেছিল, যেখানে টিকিট কাউন্টার ছিল। টিকিট কাউন্টারে এসে টিকিট করলাম, টিকিট করে এন্ট্রি করে আমরা এখন লাটাগুড়ির জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। দারুণ জঙ্গল কিন্তু বরাবর আমার, আপনারা জানেন যে ভীষণ পছন্দের।
এখন আমরা ঢুকে পড়েছি লাটাকুড়ির জঙ্গলের ভেতর। দুধারে ঘন সবুজে ঢাকা বনভূমি, পাতার ফাঁক দিয়ে রোদ্দুর নেমে আসছে। জিপসি ধীরে ধীরে এগোচ্ছে, আর আমরা নিঃশব্দে তাকিয়ে আছি কখন কোন মোড়ে জঙ্গল আমাদের কি দেখাতে চায়। এই পথটা যেন গন্তব্যের দিকে নয়, বরং জঙ্গলের ভেতরে আরও গভীরে নিয়ে যায়। এমন জায়গায় এসে বোঝা যায় ডুয়ার্স মানে শুধু ঘোরা নয়, ডুয়ার্স মানে প্রকৃতির এক নিঃশব্দ রূপ, যা শুধু অনুভব করতে হয়। এই মাঝে মধ্যেই এইরকম ছোট ছোট কাঠের ব্রিজ রয়েছে, আর এই যে খালগুলো, এগুলোর আশেপাশেই কিন্তু যে বন্যপ্রাণ যা আছে, মানে হাতি বলুন কিংবা অন্যান্য প্রাণী, তারা জল খেতে আসে। সামনে একটা জিপসি যাচ্ছে। প্রায় 20 মিনিটের জার্নি কিন্তু আমাদের হয়ে গেল। 20 মিনিট ধরে আমরা জঙ্গলে জিপ সাফারি করে বেড়াচ্ছি। এখনো অবধি ভাগ্য খুব একটা ভালো নয়, ময়ূর অবধি দেখতে পাইনি আমরা। হাতি, বাঘ এগুলো তো অনেক পরের কথা, এগুলোর দেখার আশাও খুব একটা করি না। আর এই দেখুন, আশেপাশে পুরোটাই চায়ের বাগান, আর আকাশটা কত সুন্দর লাগছে না, একদম নীল। এই সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরবাড়ি রয়েছে, এই গ্রামের মধ্যে দিয়েই আমরা যাব। আর এই গ্রামের পরেই কিন্তু মেন জঙ্গল শুরু হচ্ছে। আর এতক্ষণ ধরে আমরা যে পথ ধরে আসলাম বা যে জঙ্গল আপনারা দেখলেন, সেটা কিন্তু বাফার এরিয়া। তো বাফার এরিয়াতে সেরকম কিছু দেখার নেই, ওই জাস্ট কিছু ময়ূর আপনারা দেখতে পাবেন। আমরাও দু একটা ময়ূর দেখলাম, তবে ক্যাপচার করতে পারিনি। এই যে সামনে গাছটা, এই গাছের পেছনে রয়েছে ছোট্ট একটা হরিণের বাচ্চা। এই যে এখানে, ওই যে গাছটার পেছনে, পেছনে চলে গেল আবার। এবার জুম করলে কিছুটা বোঝা যাচ্ছে ছোট্ট একটা হরিণের বাচ্চা এখানটায় ঘাস খেয়ে বেড়াচ্ছে। চলুন, তাহলে প্রথম যে সাইটিংটা হলো সেটা হচ্ছে ছোট্ট একটা বার্কিং ডেয়ার ঘাস খেয়ে বেড়াচ্ছিল। যাই হোক, এই টাইমে খুব যে বেশি কিছু দেখা যাবে সে আশা করা ভুল, তবে যদি কিছু দেখা যায় সে তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, একটা বার্কিং ডিয়ার দেখতে পেলাম, আর আগে কয়েকটা ময়ূর দেখেছিলাম, কিন্তু ময়ূরগুলো এতটাই দূরে ছিল যে ক্যাপচার করে ওটা হয়নি। চলুন দেখা যাক সামনে আর কি কি আছে। এই যে দেখুন, দুটো ময়ূর, এই একটা, এই একটা, এখানে দুটো ময়ূর রয়েছে। কিন্তু যেহেতু বর্ষার পর না, তাই আপনারা জানেন যে বর্ষার সময় ওদের পেখম ঝরে যায়, তবে পেছনের ময়ূরটার কিন্তু পেখম রয়েছে। হ্যাঁ, পেছনেরটায় এই দেখুন পেখম রয়েছে। প্রথম পার্টে দেখেছিলাম আমরা সাম্বার ডিয়ার, আর এখন দেখলাম ময়ূর। ময়ূর কিন্তু প্রথমেও দেখেছিলাম, তবে আমরা সেটাকে ক্যাপচার করে উঠতে পারিনি। এবার দুটো ময়ূর আমরা দেখলাম আর সেটাকে ক্যাপচারও করতে পেরেছি। এটা কিন্তু জঙ্গলের দ্বিতীয় পার্ট। আর রাস্তার দুধারেই আপনারা দেখবেন, আশা করি অনেকেই যখন দেখেছেন, জঙ্গল কিন্তু দুটো পার্টে রয়েছে। ওই দূরে গাছের কাছে কিছু মুভমেন্ট রয়েছে, মেবি ওটা বাইসন। বাইসন একসাথে অনেকগুলোই থাকে। বাইসন অরিজিনালি এইগুলো আমরা বাইসন বলি বা ইন্ডিয়ান বাইসন, এখানে এগুলো কিন্তু অরিজিনালি গৌড়, যেগুলোকে ইন্ডিয়ান বাইসন বলা হয়। এই যে গাছের পেছনে সাদা রঙের পা, আর ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখুন। এই যে দেখুন, এই যে হাঁটাহাঁটি করছে। অনেক বাইসন, বাইসন একসাথে অনেকগুলো থাকে, অনেকগুলো। হ্যাঁ, আর অরিজিনাল বাইসন এখানে পাওয়া যায় না। অনেকটা জঙ্গলের ভেতরেই রয়েছে, কিছুটা কিছুটা হালকা হালকা দেখা যাচ্ছে। ওই বকগুলো উঠছে, ওখানটাই রয়েছে বাইসন। এখন একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বোঝা যাবে যে ওখানে বাইসনের মুভমেন্ট হচ্ছে। বাইসনের দেখা পাওয়ার পর বিকেলের আলো তখন রং বদলাতে শুরু করেছে। সূর্যদেব ধীরে ধীরে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ আর আগের মতন তীব্র নয়, এখন সে নরম, সোনালি। মাটির ওপর লম্বা ছায়া ফেলে জঙ্গলটাকে যেন আলতো করে ছুঁয়ে যাচ্ছে। সরু কাঁচা রাস্তা ধরে জিপসি এগোচ্ছে খুব আস্তে আস্তে। দুধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো নীরবে বিদায় জানাচ্ছে দিনের আলোকে। সূর্য ডোবার ঠিক আগের এই মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর। এই যে দেখুন, এখানে একটা ময়ূর রয়েছে, এখানে একটা ময়ূর রয়েছে, আর এই দিকে এক রয়েছে একটা। এই যে গলাটা দেখা যাচ্ছে দেখুন, এই যে তাকিয়ে রয়েছে আমাদের দিকে এখানে। এই যে, আর এই ময়ূরটা তো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। না,
ওই দেখুন। ময়ূরের দেখা পেয়ে আবারও এগিয়ে চললাম এবারের গন্তব্য ট্রাইবাল ডান্স। কিন্তু পথটা এখনও জঙ্গলের হাত ধরেই। এর মধ্যেই লক্ষ্য করলাম জঙ্গলের আলো আগের থেকে অনেকটাই কমে এসেছে। দিনটা ধীরে ধীরে সন্ধ্যের দিকে ঝুঁকছে। ঘন জঙ্গল ছেড়ে আমরা কিছুটা বাইরে বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু জঙ্গল এখানেই শেষ নয়। সে শুধু রূপ বদলেছে। এখানে একদিকে জঙ্গল, মাঝখানে এই সরু মাটির রাস্তা, আর অন্যদিকে দূর পর্যন্ত ছড়িয়ে থাকা চায়ের বাগান। আলো আধারে এই পথ চলতে চলতে মনে হয় ডুয়ার্স যেন শুধু জঙ্গল নয়, ডুয়ার্স মানে বৈচিত্র্য। তো আমরা যে ডুয়ার্সে সাফারিটা করছি, সাফারি করতে করতে এখন সময় হয়েছে ট্রাইবাল ডান্স দেখতে যাওয়ার। আর যাওয়ার পথে এইরকম একটা চা বাগান পড়লো, আর আমরা যে কারণে দাঁড়ালাম, চা বাগান তো অনেক জায়গা থেকে আপনাদের দেখিয়েছি, দেখুন একটু জুম করলে আপনারা দেখতে পাবেন একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, আর সূর্য ডুবছে, সেই আলো পড়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। মানে এখান থেকে যে এতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারবে, এইটা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। যখন কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি, আমি আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে তাকে আমি জিজ্ঞেস করছি এটা কি কাঞ্চনজঙ্ঘা না অন্য কোনো পাহাড়, যে এখান থেকে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বলছে যে না, এটা কাঞ্চনজঙ্ঘা। তো সত্যি এখান থেকে খুব সুন্দর লাগছে। কি খুশি এখান থেকে এইখানে যে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, এইরকম ভাবতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এটা কিন্তু আশাও করতে পারিনি। পারিনি। কি এত রিপন, সুন্দর লাগছে। তাই না? দারুণ, দেখি তো হ্যাঁ, দারুণ দারুণ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। চলুন দাদা এগোনো যাক। আর রোদটা পড়েছে আরো, হ্যাঁ, রোদটা পড়ায় রোদটা পড়ে আরো সুন্দর লাগছে। একদম লাইটটা পড়ে সেই যেরকম আপনারা টাইগার হিল থেকে দেখেন সেই রকমই কিছুটা ভাব। এই যে আমরা এসে পৌঁছে গেছি ট্রাইবাল ডান্সের একদম কাছে। এখানে ট্রাইবাল ডান্স হচ্ছে, আর সমস্ত যত জিপসি রয়েছে সব কিন্তু এখানটায় এসে আপনাদের লাস্ট হল্ট দেবে। এই যে এখানটায় দেখুন ট্রাইবাল ডান্স হচ্ছে। চলুন একটু কাছ থেকে দেখাই। তো সময় 4:53, জঙ্গল সাফারি সেরে ট্রাইবাল ডান্স দেখে এখন কিন্তু আমরা আবার আমাদের জিপসিতে উঠে বসেছি। জিপসি আমাদের যেমন রিসর্ট থেকে পিক করেছিল সেরকমই কিন্তু ড্রপটাও আমাদের রিসর্টেই করবে। চলুন, আর বর্তমানে চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। এক সাইডে চা বাগান, অন্য সাইডে জঙ্গল, দুর্দান্ত লাগছে। যারা ডুয়ার্সে এসে আমাদের মতন লাটাগুড়ি জঙ্গলে সাফারি করতে চান তাদের জন্য একটা দরকারি তথ্য। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি রিসর্ট কুইন অফ ডুয়ার্সের ওনার রাজাদা এবং জিপসির চালক মাসুদ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার। আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে এই জঙ্গল সাফারির ব্যবস্থা করে নিতে পারবেন। ডুয়ার্সের জঙ্গল ঘোরার অভিজ্ঞতাটা যেন আপনাদের কাছেও একটু সহজ আর নির্ভরযোগ্য হয়, এটুকুই আমার চেষ্টা। তবে সাফারি আপনি যেখান থেকেই বুক করুন না কেন, খরচ কিন্তু সেই একই হবে। জিপ সাফারি সেরে ফিরে এলাম কিন্তু আমাদের রিসর্টের সামনে। আর দেখুন রাতের বেলায় রিসর্টটা কিছুটা দেখতে এরকম, কুইন অফ ডুয়ার্স, বেশ ভালো লাগছে দেখতে। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে চারিদিকে আলো জ্বলছে, একদম ঝলমল করছে আলোতে। আর এই সাইডে দেখুন সূর্যাস্ত হচ্ছে, তার জন্য খুব সুন্দর আকাশের একটা কালার হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এইদিকে এই কটেজগুলো, এখানে বসার জায়গা রয়েছে, কিন্তু ঠান্ডা ওয়েদার, জানি না কতক্ষণ বাইরে থাকা যাবে। এরপর সন্ধ্যার সময় আমাদের সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স আর কফি। দিনভর জঙ্গলে ঘোরার পর এই ছোট্ট বিরতিটা ভীষণ আরামদায়ক লাগলো। হালকা খাবার, এক কাপ গরম কফি, আর চারপাশে নেমে আসা সন্ধ্যের নীরবতা। এই ডিসেম্বর মাসের ডুয়ার্সের সন্ধ্যেটা বেশ ঠান্ডার। সময় 9:16 আর ডিনারের ডাক পড়েছে। তো স্ন্যাক্সের পর আমরা অনেকক্ষণ সবাই মিলে আড্ডা মারলাম। আড্ডা মেরে এখন চলে এসেছি ডিনার করতে। আর এই যে আগেও দেখিয়েছিলাম আপনাদের, এইরকম সুন্দর একটা ডাইনিং এখানে রয়েছে। ডিনারে আমাদের জন্য ছিল স্যালাড, রুটি, বেগুন ভাজা, আলু মটরের সবজি, ডাল আর চিকেন। যারা ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য রুটির সাথে ভাতের অপশনও ছিল। দিনভর জঙ্গলে ঘোরার পর এই ঘরোয়া স্বাদের খাবারটা খুবই তৃপ্তি দিল।
এই জায়গায় একটা কথা বলে রাখি, কুইন অফ ডুয়ার্সে আপনারা রুমের সাথে খাবারের প্যাকেজও পেয়ে যাবেন। আমাদের ক্ষেত্রে 4 বেলা খাবারের প্যাকেজের জন্য প্রতিদিন খরচ পড়েছিল জনপ্রতি 650 টাকা করে। থাকা আর খাওয়ার ব্যবস্থা একই সাথে হয়ে গেলে ডুয়ার্সে সময় কাটানোটা অনেকটা নিশ্চিন্ত আর আরামদায়ক হয়ে ওঠে। এই জায়গায় এসে আরেকটা দরকারি কথা বলে রাখি, যারা ডুয়ার্সে এসে থাকা, খাওয়া আর জঙ্গল সাফারি সবকিছু একসাথে ঝামেলাবিহীনভাবে করতে চান, তাদের জন্য রিসর্ট কুইন অফ ডুয়ার্সের ওনার রাজাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখা হয়েছে। চাইলে সরাসরি রাজাদার সাথে কথা বলেও রুম বুকিং, খাবারের প্যাকেজ এবং জঙ্গল সাফারির জিপসি সবকিছুরই ব্যবস্থা করে নিতে পারবেন। আজকের প্রথম দিনটা থাকা, খাওয়া আর পরিবেশ সব মিলিয়ে আমাদের কাছে সত্যিই খুব ভালো লেগেছে। জঙ্গলের শান্ত পরিবেশ, পরিষ্কার বড় রুম, ঘরোয়া স্বাদের খাবার আর সবকিছুর মধ্যে একটা আন্তরিকতা, এটাই হয়তো কুইন অফ ডুয়ার্সে থাকার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আজকের এই ডুয়ার্স পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন ডুয়ার্সের এই অরণ্য ঘেরা গল্পটা এখানেই থামছে। খুব শীঘ্রই আবারও দেখা হবে ডুয়ার্সের আরও কিছু ঘুরে দেখার জায়গা সঙ্গে নিয়ে।